প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সরকারি আমলা এবং আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার দিশার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজ্য সচিবালয়ে 2025 অর্থবছরের প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলিকে নির্দিষ্ট লক্ষ্য দিয়ে কাজ করার আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সাথে সরকার পরিচালনা বিশ্বাস করে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতার সাথে বিভিন্ন প্রকল্পে বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের ধারা বজায় রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে আমলা আধিকারিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সচিব এবং আধিকারিকরা। সভায় রাজ্যে বাস্তবায়িত কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নতুন উদ্যোগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংশ্লিষ্ট বিভাগের মুখ্য সচিব এবং প্রশাসকরা রাজ্যে চলমান কেন্দ্রীয় সহায়তা প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এই বৈঠকে। উল্লেখ করা যেতে পারে 2025-26 অর্থবছরে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এছাড়া মোট 13টি নতুন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রাও ধার্য করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হয়েছেন বরজলার প্রাক্তন সিপিআইএম বিধায়ক ঝুমু সরকার। শুক্রবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বরজলা বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা শিক্ষক ঝুমু সরকারের অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমি ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি এবং এই কঠিন সময়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ ঘিরে নানা অভিযোগের প্রেক্ষিতে দফায় দফায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ার তদন্তে বারবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে হানা দিচ্ছে পুলিশ। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ ঘিরে নানা অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগে নিয়োগ পরীক্ষা, উত্তরপত্র কক্ষ এবং উত্তরপত্র সিল করেছে পুলিশ প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এমনকি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথেও আলোচনায় বসেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, রেজিস্ট্রারের পুত্রকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পদে চাকরি প্রদান হয়েছে কিনা এ বিষয়ে ডেপুটি কন্ট্রোলার, ডেপুটি রেজিস্ট্রার সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিয়োগ প্রক্রিয়া ঘিরে চলছে তদন্ত। প্রয়োজনে আবারও বিশ্ববিদ্যালয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে সম্পন্ন হল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের পরামর্শে মঙ্গলবার তড়িঘড়ি বৈঠক করা হয়েছে। শুধু তাই নয়, এদিকে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ জি পদের উত্তরপত্র সিল কেন হলো, এর খেসারত কেন সকল স্তরের বেকারদের প্রদান করতে হচ্ছে, তা নিয়ে আয়োজিত হয় বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক। এই জটিলতা নিরসনের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ এবং সম্পূর্ণ বিষয় আইনিভাবে মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে। এমনকি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন মুখ্য সচিব ও প্রাক্তন পুলিশ মহানির্দেশকের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গড়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
জাতি গণনা করে 33% মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দাবি সহ রাজ্যের নারী ও শিশু ধর্ষণ, খুন ও নির্যাতনের প্রতিবাদে শনিবার সদর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে 33% মহিলা সংরক্ষণের বিল পাস হলেও আজ পর্যন্ত তার কার্যকর করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। 33% মহিলা সংরক্ষণ চালনা করার কারণ হিসেবে 2029 সালে জাতি গণনা ও সীমাবদ্ধতার মাধ্যমে এই বিল কার্যকরী করা হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 2021 সালে জাতি গণনার কথা থাকলেও বর্তমানে 2025 সালেও এই ব্যাপারে কোনো উদ্যোগ সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। তাই অবিলম্বে 33% মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জোরালো দাবি জানিয়েছেন রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী সর্বাণী ঘোষ। 33% মহিলা সংরক্ষণের বিল পাশ হয়ে গেছে বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যবস্থাই ওরা করতে পারেনি। তো তার কারণ হিসাবে ওরা দেখিয়েছে 2029-এ নাকি ওরা ইমপ্লিমেন্টেশন করবে। কিসের ভিত্তিতে? জনগণনা এবং ডিলিমিটেশনের ভিত্তিতে এই বিল পাশ কার্যকর করবে। কিন্তু দেখা গেছে যেটা 2021-এ জাতি জনগণনা হওয়ার কথা ছিল সেটা এখন 2025, এখন পর্যন্ত ওরা। আন্দোলন কর্মসূচি হ্রাস পেয়েছে বলে স্বীকার করলেন রাজ্য সরকারের বিজেপি শরিক আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আদর্শের অভাবে কি সময়ে অস্তিত্বহীন হয়ে পড়ছে রাজ্যের আঞ্চলিক দলগুলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। 2021 সালের পর থেকে দলের আন্দোলন কর্মসূচি হ্রাস পেয়েছে বলে শনিবার মন্তব্য করলেন রাজ্য সরকারের বিজেপি শরিক আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আইপিএফটি ছাত্র সংগঠনের বার্ষিক সাধারণ সম্মেলনে উপস্থিত হয়ে এই মন্তব্য করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বিভিন্ন অ্যাক্টিভিটিস 2021-এর পরে কিছু কম হয়েছে এবং আজকে আবার পুনরায় তাদের সংগঠন সফল হবে এবং সম্মেলনের মাধ্যমে। গত 56 বছর ধরে ত্রিপুরার উপজাতি ভিত্তিক দলগুলো রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করলেও কোনো আদর্শের অভাবে সময়ে অস্তিত্বহীন হয়ে পড়ছে জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলো। 1967 সালের জুন মাসে গঠিত হয় ত্রিপুরা উপজাতি যুব সমিতি বা টিইউজিএস রাজ্যের প্রথম রাজনৈতিক দল যারা সমর্থন করেছিল উপজাতিদের। টিইউজিএস এর পর রাজ্যে বেশ কয়েকটি উপজাতি দল গঠিত হয়। এর মধ্যে ছিল ত্রিপুরা হিলস পিপলস পার্টি, ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স, আদিবাসী জাতীয়তাবাদী দল বা আইএনপিটি, ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি বা টিএসপি, ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি, ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরা বা এনসিটি। উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলের 1 ডজনেরও বেশি নাম এই ক্ষেত্রে রয়েছে অন্তর্ভুক্ত। তবে কয়েক বছরের মধ্যে এই দলগুলো হয় বিলুপ্ত হয়ে যায় অথবা একীভূত হতে হয় অন্য দলের সাথে। 2002 সালে টিইউজেএস এবং টিএনভি একীভূত হয় আইএনপিটির সাথে। গত 2023 সালে নতুন উপজাতি ভিত্তিক দল ত্রিপুরা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজনাল অ্যালায়েন্স বা তিপ্রার সাথে মিলিয়ে যায় আইএনপিটি, যার নেতৃত্ব দেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। 2009 সাল থেকে রাজ্য জুড়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ বা টিটিএডিসির অধীনে উপজাতিদের জন্য পৃথক এলাকা তৈরির দাবি করে আসছে আইপিএফটি। কিন্তু আইপিএফটির এই দাবিকে কোনো রকম মান্যতা দেয়নি কংগ্রেস বা সিপিআইএম। 2015 সালের এডিসি নির্বাচনে 28টি আসনের মধ্যে 27টিতে প্রতিদ্বন্দ্বিতা করে আইপিএফটি 1,15,252 ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ার পরও একটিও আসন পেতে পারেনি আইপিএফটি। এই নির্বাচনের পর আবার বিভক্ত হয়ে পড়ে আইপিএফটি। অবসরপ্রাপ্ত টিসিএস অফিসার সিআর দেববর্মা এবং রাংচাক কোথাং এর মতো কিছু সদস্য যোগদান করেন ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টিতে।
2017 সাল থেকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে আইপিএফটি। একে উৎসাহিত করেছে বিজেপি। 2017 সালে জুলাই মাসে পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে রাজ্যের সাথে দেশের একমাত্র সংযোগকারী সড়ক যোগাযোগ জাতীয় মহাসড়ক 2 সপ্তাহ অবরোধ করে আইপিএফটি। শেষ পর্যন্ত পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিকে পাশে রেখেই এনসি দেববর্মার নেতৃত্বে বিজেপির সঙ্গে যোগদান করে 2018 সাল থেকে ক্ষমতা ভোগ করছে আইপিএফটি। Bureau Report, News Now. ব্যাংক থেকে টাকা তোলার জন্য বর্তমানে গ্রাহকদের একটি বড় অংশ এটিএম এর উপর নির্ভর করে থাকেন। অল্প সময়ের মধ্যে কোনো ঝক্কি ছাড়াই টাকা তোলা সম্ভব এটিএম থেকে, কিন্তু এবার বাড়তে চলেছে এটিএম এর পরিষেবার খরচ, ঘোষণা দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একই জিনিসপত্রের চড়া দামের সঙ্গে যুঝতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যে এবার বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ। 1 মে থেকে নির্দিষ্ট সীমার বাইরে এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে 23 টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে ব্যাংকগুলো বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এর সঙ্গে যোগ হবে জিএসটি। এখন যা কর বাদে 21 টাকা। এর ফলে মে মাস থেকে বাড়বে গ্রাহকের এটিএম থেকে টাকা তোলা, ব্যালেন্স দেখার মতো নানা কাজের খরচ। বর্তমান পরিস্থিতিতে এটিএম এর খরচ বাড়ানোর সিদ্ধান্ত কিছুটা অবাক করার মতোই বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। দেশের বেশিরভাগ মানুষই এখন ইউপিআই এর মতো ব্যবস্থায় লেনদেনে স্বচ্ছন্দ ঠিকই, কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষ, প্রবীণদের বড় অংশ এখনো তা ব্যবহার করতে পারেন না অথবা প্রযুক্তিতে নন তেমন পারদর্শী। এই সিদ্ধান্ত তাদেরই চাপে ফেলবে বেশি করে। বর্তমানে মাসে 5 বার পর্যন্ত গ্রাহকের ব্যাংকের নিজস্ব এটিএম নিখরচায় ব্যবহার করা যায়। অন্য ব্যাংকের ক্ষেত্রে শহরে এলাকায় 3 এবং গ্রামাঞ্চলে 5 বার আর্থিক লেনদেন অর্থাৎ টাকা তোলা বা জমা, ব্যালেন্স দেখা এবং অন্যান্য কাজ করা যায় কোনো রকম চার্জ ছাড়া। দুক্ষেত্রেই ওই নির্দিষ্ট সংখ্যার বেশি এটিএম ব্যবহার করা হলে প্রতিটি লেনদেনে চার্জের সীমা 21 টাকা। এবার লাগবে তাতে বর্ধিত চার্জ, এবং বর্ধিত চার্জের এই নির্দেশ প্রযোজ্য হবে নগদ জমা ছাড়া ক্যাশ রিসাইক্লার মেশিনে করা সমস্ত লেনদেনেও। পাশাপাশি এটিএম এ লেনদেনে ইন্টারচেঞ্জ ফি সংশ্লিষ্ট সংস্থাগুলো স্থির করতে পারবে বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই ফি 17 টাকা এবং বাদবাকি লেনদেনে 6 টাকা। বিশেষজ্ঞদের মতে এতে বিশেষত গ্রামাঞ্চল এবং আধা শহরের মানুষ সমস্যায় পড়বেন। তবে সেই সুযোগে তাঁরা আরো বেশি করে বিজনেস করেসপন্ডেন্স মাইক্রো এটিএম এর মাধ্যমে উৎসাহী হবেন চার্জ মুক্ত লেনদেনে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনমালা বাজার সংলগ্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রে শনিবার সকাল গড়িয়ে বেলা 12টা বেজে গেলেও চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক কিংবা হেল্পার কাউকে দেখা যায়নি, বরং দরজায় তালা ঝুলতে দেখা গেছে। এলাকার নাগরিকরা তাদের গৃহপালিত হাঁস মুরগির জন্য ওষুধ নিতে গিয়ে চিকিৎসা কেন্দ্রের দরজায় তালা ঝুলতে দেখে নিরাশ হয়ে অনেকে বাড়ি ফিরে যান। কাঞ্চনমালা সহ আরও একটি প্রাণী চিকিৎসা কেন্দ্রে একজন মাত্র প্রাণী চিকিৎসকের দায়িত্ব থাকার বিষয়টি পূর্বে সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও প্রাণী চিকিৎসক নিয়োগের বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর নীরব ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট মহলের অভিযোগ। কাঞ্চনমালা বাজার সংলগ্ন প্রাণী চিকিৎসা কেন্দ্রে সঠিক পরিষেবা না পেয়ে এলাকাবাসীরা প্রায়ই নিরাশ হয়ে ফিরে যান বলে অভিযোগ। তাই এই কেন্দ্রের সঠিক পরিষেবা প্রদানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নিকট আবেদন জানানো হয়েছে। 2 দিন আগে দেখছি খোলা নাই, আর একদিন দেখছি ওই মহিলা দিদিমণি এখানে, এবারে তাই না তো আইসা না একটু বন এ কথা কইছে। তো আমার তো বনের টাইম নাই, আমার বাড়ির কাজের লোক আছে, আমি গেছি গা। এবারে কইছে 2-3 দিন পর আইন। তো 2-3 দিন পরে আমার বাড়ির কাজের লোক আছে, আমি আইতে পারছি না। আজকে আইয়া দেখছেন? আজকে আইয়া দিয়ে তারা না। আজকে কি আরো লোক কি ফিরা গেছে বুঝতে পারছেন? হ্যাঁ গেছে বুঝতে মনে হয়। একজন আমি আইতাছি পরে একজন কইতেছে কই যান, তো এরপর আমি কই হসপিটাল যাবো। কি লেগে আমি কইছি মুরগের শরীর খারাপ, ওষুধ আনতাম যাবো। এটা তো রাজ্যে তীব্র দাবদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে রাজ্যের 8টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন তীব্র দাবদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
বিরাজমান আকাশের আংশিক মেঘলা অবস্থা, উচ্চ সৌরদ্রবণ এবং উষ্ণ পশ্চিমী বাতাসের কারণে ত্রিপুরার বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং তার বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাছাড়া এই সময় ত্রিপুরার কিছু জেলায় আগামী 3 দিন আর্দ্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর্দ্র আবহাওয়ার প্রভাব কমানোর জন্য সতর্কতামূলক পরামর্শ জারি করেছে দপ্তর। রোদে বের হওয়া এড়িয়ে চলতে, তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত জল পান করতে, হালকা ওজনের হালকা রঙের ঢিলেঢালা এবং ছিদ্রযুক্ত সুতির কাপড় পরিধান করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রতিরক্ষামূলক চশমা ব্যবহার, ভ্রমণের সময়ের সাথে পানীয় জল নেওয়া, ওআরএস ব্যবহার, ঘরে তৈরি পানীয় যেমন লস্যি, লেবুর জল, বাটার মিল্ক ইত্যাদি ব্যবহার করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।